মিহি কিচেনে এসে বাজারগুলো সব বের করছে আর অবাক হচ্ছে। সব কিছু নিয়ে এসেছে পারফেক্টভাবে, অথচ কোনোদিনও শাফিনকে বাজারে পাঠাতে পারতো না। হয় মিহি নিজে বাজার করে আনতো, নয়তো দারোয়ানকে দিয়ে বাজার করাতো। মনে মনে বলছে, আমি তো এমন একজনকেই চেয়েছিলাম, তুমি চাইলেই সব আগের মতো হতে পারতো, অথচ তোমার কোনো ইচ্ছে নেই আমাকে নিজের করে রাখার। এত অবহেলিত হয়ে তোমার সাথে থাকতে পারলাম না, তাই চলে গেলাম। ভেবেছিলাম আমার শূন্যতা তোমাকে পোড়াবে, আমার অনুপস্থিতি তোমার হৃদয়ে আমার প্রতি ভালোবাসা জানান দিবে। কিন্তু কি অদ্ভুত বলো, আমার শূন্যতা তুমি অনুভব করতেই পারলে না। শাফিন কিচেনে এসে বলে, উদয়কে কিছু ফল কেটে দাও। শাফিনের কথা কর্ণগোচর হতেই মিহি ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। মৃদু স্বরে বলে, মা, পাটিসাপটা করেছে, তুমি যাও, আমি ফল আর পাটিসাপটা নিয়ে আসছি। শাফিন বলল, ইস, আহত বাঘিনীর মতো শোনাচ্ছে তোমার কথা। মিহি কোনো উত্তর দিল না শাফিনের কথায়। মিহি ফল কাটবে এমন সময় মনে হলো, আম্মু তো সিট রুটি আর কষা মাংস রান্না করেছে, তাহলে ট্রেতে সাজিয়ে নিয়ে আসলো বসার রুমে। টেবিলে খাবার সাজিয়ে দিচ্ছে উদয়, আর চোখে একবার মিহির দিকে তাকাতেই বুকের বাম পাশে কেমন ব্যথা অনুভব করলো। মিহির চোখের নিচে হালকা কালি পড়েছে, চেহারাও কেমন মলিন হয়ে আছে। শাফিন আর উদয় খাওয়া শুরু করলো। মিহি খাবার পরিবেশন করে চলে গেল কিচেনে। মাছ, মাংস, সবজিগুলো ফ্রিজে রেখে এসে দেখে উদয়, শাফিন আর রুবেল সাহেব গল্প করছেন। মিহি সাথী বেগমের রুমে এসে সাথী বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ে বলল, মাথায় হাত বুলিয়ে দাও তো। সাথী বেগম মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিরে মা, আমাদেরকে নাতি নাতনির মুখ দেখাবি না? মিহির মুখটা মলিন হয়ে গেল। কি করে মা, মন খারাপ করলি যে? কিরে মা, মন খারাপ করলি যে? কোনো সমস্যা থাকলে আমাকে বল, আমাদের ওইদিকে ভালো কবিরাজ আছে, তাদের থেকে তাবিজ কবজ এনে দেই। সারাদিন একা একা তোর ভালো লাগে, একটা বাচ্চা থাকলে দেখবি তোরও ভালো লাগবে, সময় কেটে যাবে, তোর মন খারাপও থাকবে না। মিহি বলে, মা, কি শুরু করলে বলো তো? সময় হলে তোমাদের নাতি নাতনির মুখ ঠিক দেখাবো। মিহি উঠে চলে গেলেন। সাথী বেগম মনে করলেন হয়তো বাচ্চা হচ্ছে না, তাই তার মেয়ের মন খারাপ। মনে মনে ঠিক করলেন এবার কোন কবিরাজের কাছ থেকে তাবিজ কবজ এনে দিবেন। মিহি রুমে চলে আসলো। শাফিনের বেপরোয়া চলাফেরা না হলে হয়তো তাদের কোলজুড়েও একটা ফুটফুটে বেবি থাকতো, কিন্তু একটা অসুস্থ পরিবেশে সে কথা মিহি মাথায় আনেনি। ঘড়িতে চোখ পড়তেই দেখে রাত 10টা পার হয়ে গেছে। মিহি নিজের রুম থেকে বসার রুমে চলে আসলো। ততক্ষণে উদয় চলে গেছে, সবাইকে নিয়ে একসাথে ডিনার করলো। সবাই যার যার রুমে চলে আসলো। মিহি সিঙ্গেল সোফায় বসে আছে, শাফিন বেডে। শাফিন বলল, কেউ চাইলে বেডে এসে শুয়ে পড়তে পারে, আমি কিছু মনে করব না। মিহি কোনো উত্তর না দিয়ে সেভাবেই বসে রইল। শাফিন মিহির সাইড ফাঁকা রেখে শুয়ে সেদিকে মুখ করে বলে, বুঝলি, ভালোভাবে বলেছিলাম বেডে এসে শুতে পারে, কিন্তু এ যুগে ভালো মানুষের কোনো মূল্য নেই। শাফিনের কথা যেন মিহি শুনতেই পাচ্ছে না, এমনভাবে ইগনোর করছে। বসা থেকে উঠে কাবার্ড থেকে একটা চাদর নিয়ে সিঙ্গেল সোফায় গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। শাফিন একইভাবে নিজে নিজে বকবক করে যাচ্ছে। দৃষ্টি ঘুরিয়ে সোফায় তাকিয়ে দেখে মিহি ঘুমিয়ে আছে। হালকা বাতাসে মিহির সামনের চুলগুলো উঠছে। শাফিন উঠে এসে মিহির দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল। আলতো হাতে চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে মিহিকে কোলে তুলে বেডে এনে শুয়ে দিয়ে নিজে নিজে বারান্দায় চলে আসলো। ইজি চেয়ারে বসে একটার পর একটা সিগারেট শেষ করেই যাচ্ছে। এভাবেই গেল অর্ধরাত। শেষ প্রহরে উঠে এসে বেডে শুয়ে পড়ল, মিহিকে নিজের বাহুতে জড়িয়ে ধরে। মোরশেদ চৌধুরী ভেবে পাচ্ছেন না, যেই ছেলে তার বিরুদ্ধে যে মিহিকে বিয়ে করলো, সে কি করে সেই মেয়েটাকে ছেড়ে দিতে চাইতে পারে। হিসেব মিলাতে পারছে না। নিজের ছেলের ছবির দিকে তাকিয়ে বলে, কেন তুই পাল্টে গেলি? সে কথা আমাকে জানতেই হবে। নিজের মোবাইল বের করে এমার্জেন্সি টিকিট কেটে নিলেন বাংলাদেশের।
মিহিকে আজ অবধি সরাসরি দেখা হয়নি, তবে মোবাইলে অনেকবার দেখেছে। ভারী মিষ্টি মেয়েটা, ধবধবে সাদা না হলেও উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েটির মুখশ্রী জুড়ে যেন মায়ার খেলা, তাকালেই যেন কেমন মায়া হয়। কবি ঠিক বলেছিলেন, শ্যামলা মেয়েরা মায়াবতী হয়। এমন মায়াবতীকে ছেড়ে দেওয়ার রহস্য খোঁজা এখন মোরশেদ চৌধুরীর মূল উদ্দেশ্য। রাতের আধারকে ভেদ করে ধরণী জুড়ে ফুটে উঠেছে নতুন ভোরের আলো। সব অন্ধকারকে গ্রাস করে আলোকিত করছে ধরণী। জানালার সাদা পর্দা ভেদ করে সে আলোর এক ঝলক চোখে মুখে পড়ছে মিহির। নড়ে চড়ে নিজেকে আরেকটু মিশিয়ে নিল শাফিনের সাথে। ততক্ষণে ঘুম কিছুটা হালকা হয়ে এসেছে শাফিনের। মাহির নিভু নিভু চোখে সামনে তাকিয়ে নিজেকে কারো বাহুতে আবদ্ধ দেখে পুরো ঘুম উবে গেল। ভালোভাবে লক্ষ্য করতেই নিজেকে শাফিনের বাহুতে দেখতে পেয়ে বেশ চমকে গেল। দ্রুত সরে আসতে চাইলে আটকে পড়ল কারো শক্ত বন্ধনে। নিজের সবটুকু শক্তি দিয়ে ধাক্কা দিতেই শাফিন ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি করছো সুইটহার্ট, একটু ঘুমাতে দাও। মিহি চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল। নিজেকে সামলে নিয়ে বলে, মিস্টার মাহমুদ। শাফিন কোনো প্রত্যুত্তর করল না। মিহি শাফিনের কানের কাছে মুখ নিয়ে একটু জোরে বলল, মিস্টার মাহমুদ। শাফিন লাফিয়ে উঠে বলে, এভাবে কেউ ডাকে? শুধু শুধু তোমাকে আমি আনরোমান্টিক বলি? মিহি ততক্ষণে দূরে সরে নিজেকে ঠিক করে নিয়ে বলে, আপনি হয়তো ভুলে গেছেন মিস্টার মাহমুদ, আমার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। শাফিন চোখ ডলতে ডলতে বলে, যাও কফি নিয়ে আসো, প্রতিদিন তোমার এক ডায়লগ ভালো লাগে না। মিহি বেডসাইড টেবিল থেকে পানির জগ নিয়ে পুরো পানি শাফিনের মুখে ছুঁড়ে মারল। শাফিন মাথা ঝাড়া দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, কি হচ্ছে সব? সেটা তো আমারও প্রশ্ন। আমি সোফা থেকে বেডে কি করে আসলাম? শাফিন বলতে নিল, তুমি তো বলেই থেমে গেল, মনে পড়ে গেল এখন আর আগের মতো কিছু নেই। তাই নম্র স্বরে বলল, আমি নিয়ে এসেছি, এর জন্য এমন ব্যবহার করতে হয়? তোমাকে মনে হয় প্রথমবার টাচ করছি। মিহি শাফিনের সামনে আঙুল তুলে বলে, অধিকারহীনভাবে আজ প্রথম ছুঁয়েছেন, এটাই যেন শেষবার হয়। শাফিন কিছু না বলে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। মিহি রুম থেকে বাইরে এসে অন্য ওয়াশরুম ব্যবহার করে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে কিচেনে যে দেখে সাথী বেগম নাস্তা বানাচ্ছে। মিহি বলল, মা আমাকে ডাকবে না? তুমি এসব কেন করছো? আমি না করলে কে করবে? দুটো দিন মেয়ের বাসায় থেকে যদি মেয়েটাকে একটু শান্তি না দিতে পারি তবে আমি কেমন মা? মিহি সাথী বেগমকে জড়িয়ে ধরে বলে, তুমি হলে পৃথিবীর সবচেয়ে ভালো মা। হয়েছে হয়েছে, আর আহ্লাদ করতে হবে না। জামাইকে নিয়ে টেবিলে বস, আমি নাস্তা রেডি করছি। মিহি বলল, আমিও তোমার সাথে সাহায্য করব। যা বলেছি লক্ষ্মীমের মতো সেটাই করো। যাও টেবিলে যেয়ে চুপটি করে বস, আমি নাস্তা নিয়ে আসছি। রান্নাঘর থেকে বের হবে এমন সময় মিহির মাথা কেমন চক্কর দিল। সেটাকে পাত্তা না দিয়ে কোনো মতে আরও সামনে আসতেই মাথা চক্কর দিয়ে সব কিছু কেমন ঘোলাটে দেখা যাচ্ছে। মিহির দুহাতে দেয়াল ধরে দাঁড়িয়ে মৃদুস্বরে চিৎকার দিয়ে মা বলল। মিহি চোখ খুলে নিজেকে বেটে আবিষ্কার করলো। মিহি উঠতে চাইলে শাফিন বলল, তুমি রেস্ট নাও, আমি শাশুড়ি আম্মুকে ডেকে দিচ্ছি। মিহি উঠে বসলো। শাফিনকে উদ্দেশ্য করে বলল, আমি এখানে কি করে আসলাম? তুমি মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিলে, আমি তোমাকে নিয়ে এসেছি রুমে। ডক্টর শফিক আঙ্কেলকে কল করেছি, উনি আসছেন। ডক্টর আঙ্কেলকে আসতে নিষেধ করে দাও, আমি একদম ঠিক আছি। তুমি বললেই তো আর তুমি ঠিক নেই। ডক্টর আসছেন, তার কাজ তিনি করবেন। আমি তো বলেছি আমি সুস্থ। আজ পর্যন্ত কোনো পাগল স্বীকার করেছে সে পাগল? তুমি আমাকে পাগল বলছো? না, আমার ঘরে শেওড়া গাছের পেতনি, তাকে তো বলেছি। তোমার সাহস তো কম না, তুমি আমাকে পেতনি বলছো? এই কিছুক্ষণ আগেই না তুমি মাথা ঘুরিয়ে পড়ে অজ্ঞান হয়ে গেলে, এখন উঠেই ঝগড়া শুরু করছো। কোথায় ধন্যবাদ দিবে তা না, উল্টো চটাং চটাং কথা বলছো। তা মিস্টার মাহমুদ, আপনাকে আমি কোন সুখে ধন্যবাদ দিব? থাক মিসেস মাহমুদ, আপনাকে ধন্যবাদ দিতে হবে না। আপনি জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যেতেন, আপনার মাথা ফেটে রক্ত পড়তো। এসব থেকে হিরোদের মতো আপনাকে ধরে কোলে নিয়ে এসব দুর্ঘটনা থেকে বাঁচালাম, এর জন্য কেউ ধন্যবাদ দেয়? মিহি মলিন কণ্ঠে বলল, ঠিক বলেছেন।
এই উপকারটুকু না করলেও পারতেন। বেঁচে থাকার ইচ্ছে যেখানে মরে গেছে সেখানে বেঁচে আছি, সেটা কতটা যন্ত্রণার আপনি বুঝবেন না। শাফিন রুম থেকে বের হয়ে গেল, কোনো উত্তর দিল না মিহির কথায়। মিহি ভেবে পাচ্ছে না যে এই মানুষটা একসময় ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখত, সামান্য আঁচ লাগতে দিত না, সে এতটা পরিবর্তন কিভাবে হয়ে গেল। মনে মনে বলছে, তুমি তো সব সময় বলতে তুমি এক নারীতে আসক্ত, সেই কথা কি মিথ্যে ছিল? তুমি কি এখন অন্য নারীতে আসক্ত হয়ে গেছো? তোমার হৃদয় থেকে কি মিহি নামটা মুছে গেছে? মিহির ভাবনার মাঝে মিহির মোবাইল বেজে উঠল। বর্ষা নামটা দেখে মিহি সাথে সাথে রিসিভ করলো। বর্ষা বলল, কিরে কোথায় তুই? তোকে না বললাম শাফিনের বাসায় যাব। সব সমস্যা কি শেষ? এখনই আবার এক হলি তোরা? না রে, এবার মনে হয় আর আমাদের এক হওয়া হবে না। আমার 1 বছর আলাদা থাকার প্ল্যানটা বৃথা যাবে মনে হচ্ছে। আমি ঠিক বুঝতে পারছি না শাফিন ভাই এত পাল্টে গেল কি করে। তোকে ছাড়া তো চলতোই না, সে আজ তোকে এতটা অবহেলা করছে, সেটা তো আমি বুঝতে পারছি না কি থেকে কি হয়ে গেল। আচ্ছা, শাফিন ভাইয়ের কোনো রিলেশন আছে নাকি অন্য কারোর সাথে? আমি জানি না, বুঝতেও পারতেছি না। সব তো ঠিক ছিল, হুট করেই সব কেমন এলোমেলো হয়ে গেল। থাক, মন খারাপ করিস না, ফিরবি কবে? বাবা মা এসেছে, ওনারা চলে গেলেই ফিরে আসবো। আচ্ছা, বেশি টেনশন করিস না, যা হওয়ার তা তো হবেই। ফোন কেটে দিয়ে মিহি ভাবতে বসলো, সত্যি কি শাফিন কারোর সাথে অবৈধ সম্পর্কে আছে? এটাও কি সম্ভব? বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে ডায়েরি আর কলম বের করে কিছু লিখল। অবেলায় যেমন মেঘ করে হুট করে আলোকিত শহরটাকে আধারে ঢেকে দেয়, ঠিক সেরকমভাবেই হুট করে মনের আকাশে মেঘ জমে ঝড়ের মতো ভেতরটাকে মুহূর্তে ধ্বংস করে দিল। তোমার প্রতি কোনো অভিযোগ নেই, শুধু চাই ভালো থাকো, ভালোবাসা। সময়ের সাথে সাথে ভালোবাসার মানুষটাও কেমন পাল্টে যায়, তারা বুঝতেও পারে না তাদের এই পাল্টে যাওয়াতে বিপরীত পাশের মানুষটা কতটা বিধ্বস্ত হয়ে পড়ে। বেঁচে থেকেও যেন মৃতলাশ। কেন ভালোবাসার বদলে যায়? কেন ভালোবাসার রং বদলায়? আমার কেনর উত্তর হয়তো বা কখনো তুমি দিতে পারবে না শাফিন। তবে এমন একটা দিন আসবে যেদিন তুমি আমাকে পাগলের মতো খুঁজবে। বুঝবে যেদিন তুমি কি পেয়ে কি হারিয়েছো সেদিন খুঁজবে। তবে সেদিন আর আমাকে খুঁজে পাবে না। অবহেলায় তো লোহাতেও জং ধরে, আর আমি তো মানুষ। আমার হৃদয় তো পাথর হয়ে যাচ্ছে। আরও কিছু লিখবে তার আগেই ডক্টর শাফিন আর শাফিনের কণ্ঠ শুনে দরজার পানে চাইল। দ্রুত হাতে থাকা ডায়েরিটা বালিশের নিচে রেখে দিল। শাফিন আর ডক্টর ভেতরে আসলো। মিহিকে চেক আপ করে বলল, আমার তো মনে হচ্ছে আর কিছু বলবে তার আগে মিহি বলল, সামান্য দুর্বলতা ঠিক হয়ে যাবে তাই তো? হ্যাঁ, আমি যা ভাবছি তাহলে এই সময়ে এতটুকু দুর্বলতা স্বাভাবিক। মিহি শাফিনকে বলল, তুমি একটু বাইরে যাবে, ডক্টর আঙ্কেলের সাথে আমার কথা ছিল। মিহি সাথী বেগমের দিকে তাকিয়ে বলে, মা তোমরাও যাও। শাফিন চলে গেল সাথী বেগম আর রুমের মধ্যে। মিহি ডক্টর শফিকে উদ্দেশ্য করে বলল, এবার আমাকে বলুন আঙ্কেল, তখন কি বলতে চেয়েছিলেন? আমার যতটুকু অভিজ্ঞতা আছে তা আর চেক আপ করে যা বুঝলাম, মনে হচ্ছে তুমি সন্তান সম্ভবা। আমি তোমাকে কিছু টেস্ট আর ঔষধ প্রেসক্রাইব করে দিচ্ছি, তুমি সেগুলো করিয়ে শিওর হয়ে নিবা। মিহির চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মিহি কিছুটা আন্দাজ করতে পেরেছিল। ডক্টর শফিক বললেন, তোমার চোখে জল কেন মা? তুমি কি এখন বাচ্চা চাওনি? তেমন কিছু না আঙ্কেল একটা কথা রাখবেন। কি কথা বলো? রাখার মতো হলে রাখবো। এই সংবাদটা আপনি আর আমি ছাড়া আর কেউ যেন জানতে না পারে, বিশেষ করে শাফিনের কানে যেন কথাটা না পৌঁছে। তুমি না চাইলে আমি কাউকে বলবো না, তবে আগামীকাল একবার চেম্বারে এসে টেস্টগুলো করিয়ে নিও। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো আঙ্কেল। আচ্ছা, নিজের যত্ন নিও, আমি আজ উঠি। শফিক সাহেব বাহিরে আসতেই শাফিন তাকে জিজ্ঞেস করলো, কী সমস্যা হয়েছে ওর? তেমন কিছু না, মনে হয় কোনো বিষয় নিয়ে ভীষণ ডিপ্রেশনে আছে আর শরীর দুর্বল, ঠিকমতো যত্ন নিলে ঠিক হয়ে যাবে। শাফিন ডক্টর শফিকের পিছু পিছু নিজ অব্দি আসলো। ডক্টর শফিক যখন গাড়িতে বসছে তখন শাফিন জিজ্ঞেস করলো, আঙ্কেল তখন যে বললেন এই সময় এমন হয়, এটার কি মানে ছিল? ডক্টর শফিক বিচক্ষণ মানুষ,
তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে উত্তর দিলেন, আমি বলতেছি শরীর দুর্বল থাকলে এমন হওয়াটা স্বাভাবিক। শাফিন ডক্টর শফিককে বিদায় জানিয়ে সোজা চলে গেল ছাদে। মনের সাথে একা একা যুদ্ধ করতে করতে ক্লান্ত, না পারছে কাউকে কিছু বলতে আর না পাইছে সইতে। পকেট থেকে সিগারেট বের করলো, একটার পর একটা টান দিচ্ছে আর ধোঁয়া ছাড়ছে। সিগারেটের ধোঁয়ায় হৃদয় পুরে ছাই হয়ে যাচ্ছে, তবু মনে হচ্ছে এই ধোঁয়াগুলো হৃদয় থেকে দুঃখগুলো বের করে নিয়ে যাচ্ছে। বেশ কিছু সময় ছাদে দাঁড়িয়ে থেকে নিচে আসলো। বাসায় ঢুকতে দেখে মিহিকে সাথী বেগম নিজের হাতে খাইয়ে দিচ্ছে। শাফিন এক পলক তাকালো, তারপর নিজের রুমের দিকে পা বাড়াতেই সাথী বেগম ডেকে বললেন, বাবা তুমিও আসো, কিছু খেয়ে নাও, তুমিও তো না খাওয়া। শাফিন টেবিলের সামনে এসে চেয়ার টেনে বসলো। মিহি আর চোখে শাফিনকে দেখছে। সুন্দর ঠোঁট দুটো কেমন কালচে হয়ে আছে, চেহারায় কেমন বিষণ্ণতার ছাপ। মিহি চোখ ফিরিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। সাথী বেগম বললেন, জানো বাবা, কত চিন্তা ছিল মেয়েটাকে নিয়ে। নিজের ইচ্ছেতে বিয়ে করছে, ছেলে কেমন না কেমন হবে। তবে আজ নিজের চোখে মিহির প্রতি তোমার ভালোবাসা দেখে আমি কতটা আনন্দিত বোঝাতে পারবো না। সাথী বেগম আরও কিছু বলবে, তার আগেই কলিং বেল বেজে উঠল। শাফিন উঠতে চাইলে সাথী বেগম বললেন, তুমি খাও বাবা, আমি দেখছি কে এসেছে। দরজা খুলে দিতেই 4-5 জন পুলিশ ভেতরে প্রবেশ করলো। সবেমাত্র মুখের সামনে খাবার লোকমা তুলেছিল শাফিন, খাবার আর মুখে দেওয়া হলো না। এর মধ্যে একজন পুলিশ বলে, মিস্টার শাফিন মাহমুদ, আপনাকে আমাদের সাথে একবার থানায় যেতে হবে। শাফিন বলল, যেতে তো সমস্যা নেই, কিন্তু আমাকে ঘটা করে বাড়ি বই ইনভিটেশন দিয়ে নিতে আসার কারণ জানতে পারি? কেননা অবশ্যই জানতে পারেন, তবে এভাবে না বলে চলুন, আমাদের সাথে 2 প্লেটে নাস্তা দিলে আপনার বুঝতে সুবিধা হয় মিস্টার মাহমুদ। আপনি হয়তো আমার সম্পর্কে অত ভালো জানেন না, যা তা খাবার শাফিন স্পর্শ করে দেখেনে। খাবার তো দূরের কথা, আপনি নতুন জামাই তো তাই জানি না, তবে আমাদের সাথে চলুন, আস্তে ধীরে জেনে নেব। শাফিন নিজের রাগকে সংযত করে। মিহিকে বলল, মিহি আম্মুকে নিয়ে ভেতরে যাও। মিহি আর সাথী বেগম চলে গেলেন রুমে। সাথী বেগম বললেন, আমার ভয় করছে মিহি, পুলিশ কেন আসলো? আহা মা, টেনশন নিও না, তোমার জামাই ঠিক ম্যানেজ করে নেবে। মিহি আর সাথী বেগম চলে যেতে শাফিন বলে, তো শ্বশুর মশাইরা এবার বলুন কি করতে এসেছেন? ইন্সপেক্টর সজীব বলল, তোর সাহস তো কম না, তুই আমাদের সামনে পায়ের ওপর পা তুলে দিয়ে কথা বলছিস। হেইউ, সাহসের কি দেখেছিস? আর একবারও উগ্র কথা বললে তোর আর দাঁড়িয়ে থাকার অবস্থায় থাকবে না। ইন্সপেক্টর সজীব শাফিনের কলার ধরতে চাইলে শাফিন পা দিয়ে জোরে লাথি দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে একজন কনস্টেবলকে ইশারা করে মিহিরা যে রুমে আছে সে রুমের দরজা বন্ধ করে দিয়ে আসতে বলে। ইন্সপেক্টর সজীব ফ্লোরে মুখ থুবড়ে পড়ল, নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। শাফিন বলল, একে নিয়ে সোজা হসপিটালে যাবি, আর রাত 10টার পর আমি আসছি তোদের কাছে, তোদের আমাকে নিতে আসতে হবে না বলেই কাউকে একটা কল করে এক পুলিশের হাতে ধরিয়ে দিয়ে বলে, কথা বল। কথা শেষ করে পুলিশ অফিসাররা সব চলে যেতে নিলে নুহাস নামের একজন অফিসারকে ডেকে শাফিন বলে, তোদের রক্ত তোরাই পরিষ্কার করে রেখে যা, আমার বউ দেখলে ভয় পাবে। নুহাস রক্ত পরিষ্কার করার বাহানায় এখানে থেকে গেল। শাফিন নুহাসকে জিজ্ঞেস করলো, কিরে কাহিনীটা কি? এরা আমার বাসায় আসার সাহস পেল কি করে? নুহাস শাফিনের কানে মুখে কিছু বলল। ফ্লোরের রক্তটুকু নিচের রুমাল দিয়ে মুছে নিয়ে চলে গেল নুহাস। শাফিন মিহির রুমের দরজা খুলে দিতেই মিহি দ্রুত বের হয়ে বলে, তুমি ঠিক আছো তো? ওরা কেন এসেছিল? তোমাকে কিছু করেনি তো? রিল্যাক্স মিহি, তেমন কিছুই না, তারা ভুল ঠিকানায় চলে এসেছিল, এখন ভুল বুঝতে পেরে চলে গেছে। তুমি কি আমাকে মিথ্যে বলছো শাফিন? কারণ পুলিশ তোমার ফুল নেম বলেছিল, ভুল করে শাফিন মাহমুদ বলে ফেললো কি করে? সন্দেহ করছো? আমি সত্যি বলছি, ওনারা যাকে ধরতে এসেছিল তার নামও শাফিন মাহমুদ, তাই তো ভুল হয়েছে। রোড নাম্বার 310, ওনারা ভুল করে 315-তে চলে আসছে। যদিও শাফিনের কথা মিহি বিশ্বাস করলো না, তবু চুপ করে রইল। শাফিন হাত ধুয়ে আবার খেতে বসলো। খাবার খেয়ে স্বাভাবিকভাবে নিজের রুমে চলে গেল। মিহি আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে আছে শাফিনের দিকে। এমন গাছড়া ভাব দেখে মিহি সত্যি অবাক হয়ে না পারল না। শাফিনের পিছু পিছু রুমে গেল। শাফিন বেডের ওপর অর্ধশো অবস্থায় ল্যাপটপে কিছু করছিল। মিহি সোফায় বসে এক ধ্যানে তাকিয়ে রইল শাফিনের দিকে।
শাফিন এখন নিজের কাজে ব্যস্ত, তাই মিহিকে খেয়াল করছে না। মিহির শাফিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে পড়ল শাফিনের সাথে প্রথম দেখা হওয়ার ঘটনা। ফ্ল্যাশব্যাক। ভার্সিটির প্রথম দিন, তার উপরে এ শহরে নতুন। একটা সাদা টপস আর ব্ল্যাক কালারের সালোয়ার ওড়না পরা ছিল মিহি, সাথে ছিল বর্ষা। ভার্সিটিতে র্যাগ হয় সেটা শুনেছিল, কিন্তু ওদের সাথে এমন কিছুই হলো না। মিহি বলল, বর্ষা, আমাদের ভাগ্য ভালো, দেখলি কেউ আমাদের কিছুই বলল না। ক্লাস শেষ করে বাহিরে এসে ভার্সিটি ঘুরে ঘুরে দেখছে দুজনে। এমন সময় পেছন থেকে একজন ডেকে বলল, এই যে ব্ল্যাক কুইন। মিহি ডাক শুনেও থামল না, নিজের মতো হাঁটতে লাগলো। বর্ষা বলল, আমার মনে হচ্ছে ব্ল্যাক কুইন তোকে ডেকেছে। দূর, আমাকে কে বলবে, ভার্সিটিতে আরো কত মেয়ে আছে, কাকে না কাকে ডাকছে। মিহির কথার মাঝেই সামনে থেকে একজন বলল, ব্ল্যাক কুইন, তোমাকেই ডেকেছি। হঠাৎ অপরিচিত পুরুষ কণ্ঠ শুনে মিহি চমকে যায়। সামনে তাকে দেখে ব্ল্যাক হুডি আর হোয়াইট প্যান্ট, হোয়াইট জুতা, কালো ঘড়ি আর একটা কালো সানগ্লাস পরা সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। তার আশেপাশে আরও 2-3 জন ছেলে মেয়ে। মিহি বোকার মতো সামনে তাকিয়ে আছে। মিহিকে তাকিয়ে থাকতে দেখে শাফিন বলল, তোমার আমাকে দেখা শেষ হলে বলবা তোমার নামটা কি? মিহির কর্ণকুহরে যেন কোনো আওয়াজ পৌঁছাচ্ছে না। বর্ষা মিহিকে হাত দিয়ে সিমটি কাটতেই মিহি বলে, আউস। রাগী চোখে বর্ষার দিকে তাকিয়ে বলে, বর্ষু, এত জোরে কেউ সিমটি দেয়? বর্ষা বলে, তোকে কিছু জিজ্ঞেস করছে। বর্ষার কথা শুনে মিহি বলে, ওহ সরি। শাফিন বলল, অভিনয় শেষ হলে নিজের নামটা বলুন। মিস ব্ল্যাক কুইন, মার্শিয়া জাহান মিহি, নাইস নেম। মিহি আর কিছু না বলে বর্ষার হাত ধরে সামনে এগোতে শাফিন পেছন থেকে ডেকে বলল, মিস মার্শিয়া জাহান মিহি, তুমি কি ছোট থেকে সুন্দরী নাকি বড় হয়ে এত সুন্দরী হয়েছ? মিহি পিছন ফিরে বলে, ও হ্যালো মিস্টার ব্ল্যাক ড্রাকুলা। না, আমি রাশি খান্না, আর না আপনি বিজয় দেবরাকুন্ডা। সো এসব ফ্ল্যাটিং অন্য কোথাও কাজে লাগান। আমি তো জানতাম সুন্দরী মেয়েরা বোকা হয়, তুমি দেখছি বেশ বুদ্ধিমতী। বাট তুমি রাশি খান্না না হলো ব্ল্যাক কুইন, আর আমি বিজয় না হলো ব্ল্যাক ড্রাকুলা। সো আমাদের মধ্যে কিছু হওয়ার চান্স আছে। আমি তো কুইন আপনার ভাষ্যমতে, আর কুইন অবশ্যই কোনো ড্রাকুলা পছন্দ করবে না, তার জন্য হয়তো কোনো রূপকথার রাজকুমার আসবে। উদয় বলল, তোকে কি করতে বলা হয়েছে আর তুই কি করছিস? শাফিন বলল, মিস কুইন, উইল ইউ ম্যারি মি? মিহি জোরে হেসে হেসে বলে, হাউ ফানি, এভাবে প্রপোজ করলে আমি কেন কোনো কাকু রাজি হবে না। মিস্টার ড্রাকুলা বলে হাসতে হাসতে বের হয়ে যায় ভার্সিটি থেকে। রাস্তায় এসে রিক্সা নিয়ে দুজনে উঠে বসে। বর্ষা বলে, ছেলেটা কিন্তু হ্যান্ডসাম ছিল, কি বলিস? পুরাই বড় লোকের বিগড়ে যাওয়া ছেলের মতো, এই আর কি। তোকে আমি কি বললাম আর তুই কি বলছিস? তোর যেটা মনে হয়েছে তুই সেটা বলেছিস, আমার যেটা মনে হয়েছে আমি বলেছি। আরে মিহি, কি বাচ্চা, একটু সিরিয়াসলি নে বিষয়টা। দেখ, হতেই পারে প্রথম দেখে তোর প্রেমে পড়েছে, তাই ডিরেক্ট বিয়ের জন্য প্রপোজ করেছে। তোর মাথা দেখ, এও হয়তো ভার্সিটির নতুন সিনিয়রের চাপে পড়ে এসব করেছে। বাদ দে তো, আজকের মতো বাদ দিলাম, তবে কাল ভার্সিটিতে এসে আবার শুরু করব গোয়েন্দা গিন্ডির মতো গোয়েন্দাগিরি। তুই আর তোর সিরিয়াল দুটোই ফালতু। উদয়, ইরা, তিন্নি, নুহা সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। উদয় বলে, এত মেয়েকে রিজেক্ট করে শেষে কিনা দ্য মোস্ট হ্যান্ডসাম বয় নিজেই রিজেক্ট হলো, মাজা আ গেয়া। শাফিন ইরার কান ধরে বলে, তোর জন্য হয়েছে এসব, আর তোর ফালতু ট্রুথ। ডেয়ার খেলার জন্য শেষে কিনা জুনিয়র কাছে রিজেক্ট হলাম। ক্যান্সার, ব্যথা পাচ্ছি তো। তুই তো বলেছিলি এই ডেয়ার তোর জন্য দুধ ভাত, আর এখন শব্দ সে আমার। সবাই হো হো করে হেসে উঠল। শাফিন বলল, থামবি তোরা নাকি সব কটার দাঁত খুলে দেব? সাথী বেগমের ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় মিহি। নিজেকে সামলে নিয়ে বলে, কিছু বলবে মা? একটু এদিকটায় আয় তো মা। শাফিনের ব্যাপারে তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে শাফিন সম্পর্কে শুধু নুহাস জানে, আর কেউ জানে না নুহা শাফিনের হয়ে কাজ করে। শাফিন নিজের কাজ কমপ্লিট করে ল্যাপটপটা ডেস্কে রেখে চলে আসলো স্টোর রুমে। সেখান থেকে চলে গেল নিজের গোপন রুমে। মিহি সাথী বেগমের সাথে কথা শেষ করে রুমে আসার সময় শাফিনকে স্টোর রুমে যেতে দেখে। মিহিও সেদিকে গেল, কিন্তু স্টোর রুমের দরজা ভেতর থেকে বন্ধ। রুমে এসে এক্সট্রা চাবি নিয়ে চলে আসলো।
দরজা খুলে ভেতরে প্রবেশ করতে শাফিনের সাথে ধাক্কা লেগে পড়ে যাওয়ার আগে শাফিন নিজের বাহুতে মিহিকে আবদ্ধ করে নিল। মিহি শাফিনের চেহারার দিকে তাকিয়ে আছে। দ্বিতীয়বার ভার্সিটিতে যখন তাদের দেখা হয়েছিল সেই কথা মনে পড়ে গেল। ফ্ল্যাশব্যাক। মিহি আর বর্ষা ভার্সিটিতে এসে ক্লাস শেষ করে বের হতেই বর্ষা বলল, কিরে, আগামীকালে সে ব্ল্যাক ড্রাকুলাটাকে দেখছি না যে? ড্রাকুলা তো, তাই হয়তো রক্তক্ষর শিকারে বের হয়েছে। পেছন থেকে একজন বলে উঠল, এই ড্রাকুলা যার তার রক্তপান করে না তার জন্য অবশ্য ব্ল্যাক কুইনের রক্ত প্রয়োজন, আর সেটা শুধু তোমার কাছে আছে মিস আকাশী পরি। মিহি পেছনে ঘুরে বিড়বিড় করে বলল, শয়তানকার নাম লিয়া নেহি শয়তান হাজির। আর এ তো দেখছি সত্যি সত্যি পরি। নিশ্চয়ই তোমার পরি সাম্রাজ্যের কারোর সাথে কথা বলছো। দেখুন, ভার্সিটিতে পড়ালেখা করতে এসেছেন, সেটাই করুন, ফ্লার্টিং করতে হবে না। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কাড়িয়া, পারো যদি তোমরা তারে দাও গো আনিয়া। মিহি কিছু বলতে যে থেমে গেল। বর্ষাকে বলল, তুই যাবি আমার সাথে নাকি থেকে যাবি? মিহি ঘুরে চলে যেতে নিলে মিহির খোলা চুলগুলো যে শাফিনের চেহারা স্পর্শ করলো। শাফিন বলল, সুন্দরী, তুমি চলে গেলে যাও, তোমার চুল কেটে আমাকে দিয়ে যাও। এত মিষ্টি একটা ঘ্রাণ, আমি পাগল হয়ে যাচ্ছি। মিহি সামনের দিকে ঘুরে বলে, বাসায় যাওয়ার সময় একটা ডাব শ্যাম্পু, ডাব কন্ডিশনার আর একটা ভালো ব্র্যান্ডের হেয়ার সিরাম নিয়ে যান। আপনার যে চুল, তাতে নিজের চুলের ঘ্রাণে দ্রুত পাগল হবেন। মুখ থেকে কথা যেন খই ফুটাচ্ছে। তা ঠিক করে এসেছো, পড়বে না নাকি কেউ আছে? মিহি শুনেও না শোনার অভিনয় করে চলে যেতে নিল। কিছু চুল শাফিনের শার্টের বোতামে আটকে পড়ে যেতে নিলে শাফিন নিজের বাহুতে আগলে নেয়। মিহি কিছু না বুঝেই ঠাস করে শাফিনের গালে চর বসিয়ে দেয়। মিহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে শাফিন বলে, ফের যদি উল্টাপাল্টা চিন্তা মাথায় এনেছো তবে এবার হাত আর আস্ত রাখবো না। মিহিকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে কথাগুলো বলে শাফিন, তোমার এখনো মনে আছে সেদিনের থাপ্পড়ের কথা? জীবনে প্রথম কোনো মেয়ের হাতে থাপ্পড় খেয়েছিলাম, সেটা ভুলে যে কি করে? তুমি কি আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছো? মিহিকে দেয়ালের সাথে হাত চেপে দিয়ে বলে, তোমার এটা মনে হলো এত বছর পর? ছাড়ুন আমাকে, পুরুষ হয়েছেন বলে জোর খাটাবেন? ভুলে যাবেন না, আমাকে টাচ করার কোনো অধিকার আপনার নেই। শাফিন মিহিকে নিজের আরও কাছে এনে বলে, তুমি শতবার জন্মালেও সে অধিকার শুধু আমার থাকবে। না থাকবে না, তোমার মতো মানুষের সাথে আমি থাকবো না। ও রিয়েলি? যদি এতই আমাকে সারা শখ ছিল তবে ডিভোর্স না দিয়ে সো কল্ড মিউচুয়াল ব্রেকআপের আইডিয়া কেন দিলে? নাকি তখন হাজব্যান্ডের দরকার ছিল? এখন আর নেই? এখন ফাহিনকে দেখে লোভ সামলাতে পারছো না? একদম বাজে কথা বলবেন না। ভাবতেও ঘৃণা হয় কোন সময়ে তোমার মতো নোংরা মনের মানুষকে ভালোবেসেছিলাম। এখন তো নোংরা লাগবেই, কারণ মনে যে ফাহিনের রং লেগেছে বলে মিহিকে ছেড়ে দিয়ে চলে গেল। মিহি সেখানেই বসে পড়ল। চোখ বেয়ে বেহায়া অশ্রুগুলো ঝরতে লাগলো। বেশ কিছু সময় বসে থেকে উঠে আসবে এমন সময় পায়ের কাছে একটা ছবি দেখতে পেল। অন্ধকার রুমে ইজি চেয়ারে বসে একজন বলছে, তুই শিওর ওর বউয়ের সাথে কোনো সম্পর্ক নেই? একটা মেয়ে বলছে, জি স্যার, আমি কনফার্ম। প্রেম করে বিয়ে করলে কি হবে? আমি ওই বাড়িতে যতদিন কাজ করেছি কখনো ওদের মধ্যে মিল দেখিনি। ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকতো, এমনকি সাহেব তো ম্যাডামের গায়ে হাত পর্যন্ত তুলতেন। তাহলে এখন ওরা আবার এক বাসে কি করে? আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি ম্যাডামের বাবা মা এসেছে, তাই আমার মনে হয় তারা যে আলাদা হয়েছে সেই কথাটা গোপন করতে আবার একসাথে থাকছে। চেয়ারে বসে থাকা লোকটি নিজের পকেট থেকে টাকার বান্ডিল ছুঁড়ে মারল সালমার দিকে। তারপর কর্কশ কণ্ঠে বলল, তোর কাজ শেষ, যা চলে যা। লোকটি চেয়ার ছেড়ে উঠে বলে, আমাকে ধরা এত সহজ না এসিপি শাফিন মাহমুদ। তুমি কি ভেবেছিলে ছদ্মবেশে থাকলে তোমাকে আমি খুঁজে পাবো না? এবার দেখো তোমার আমি কি অবস্থা করি। আমার ব্যবসায় বাধা দেওয়ার ফল তো তোমাকে ভোগ করতে হবে। বলে অট্টহাসিতে কেঁপে উঠল রুমটা। শাফিন নুহাসের সাথে কথা বলে সব ডিটেলসে জেনে নিল। আজ রাতে বড় একটা চালান চোরাই পথে ঢাকায় প্রবেশ করবে। শাফিন বলল, যারা আমার বাসায় গিয়েছিল ওদের আটকে রেখেছিস তো? হ্যাঁ, আমাদের গোপন আস্থানে বন্দি করে রেখেছি ওদের। ঠিক আছে, ওদের তো আমি পরে দেখে নেব। তুই ফোর্স রেডি কর আজ রাতের মিশনের জন্য। আচ্ছা, সেসব না করলাম, কিন্তু তুই আর কতদিন মিহির কাছ থেকে সত্যিটা লুকাবি?
যতদিন না মিস্টার MK-কে ধরতে পারছি ততদিন। জানিস তো, আমার ছোট একটা ভুল মিহির জীবনে রেড সিগন্যাল। কিন্তু এভাবে চলতে থাকলে সম্পর্কটা তো সত্যি শেষ হয়ে যাবে, কিছু হবে না। 2 বছরে যেহেতু শেষ হয়নি, সামনেও হবে না। আর মিহিকে কষ্ট দিতে বুঝি আমার ভালো লাগে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। আজ যা ব্যবহার করেছি, এরপর তো হয়তো আমার থেকে কোনো আশা রাখবে না। সকালে বেঁচে ফিরলে হয়তো বাসায় যে মিহির চেহারাটা দেখা হবে। আচ্ছা, আমি ফোর্স রেডি করছি, তুই নিজেকে তৈরি কর, আজকে বাঁচা মরার লড়াই। শাফিন নুহাসকে জড়িয়ে ধরে বলে, আমার যদি কিছু হয়ে যায় তুই মিহিকে দেখে রাখতে পারবি না নুহাস। এসব কি বলছিস, তোর কিছু হবে না। আর দেখবি খুব শীঘ্রই MK-কে গ্রেপ্তার হবে। নুহাসকে ছেড়ে দিয়ে বলে, ঠিক আছে তুই যা। নুহাস চলে যেতেই শাফিন একটা সিগারেট ধরিয়ে টান দিয়ে ধোঁয়া ছাড়তে লাগলো। এটাই যেন এখন একমাত্র সঙ্গী। শাফিনের মোবাইল বের করে গ্যালারিতে মিহির হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থেকে বলে, আমি চাই তুমি সবসময় এভাবে হাসি খুশি থাকো। আমি যে আটকে গেছি, না পারছি ছাড়তে, না পারছি ধরতে। দায়িত্বের বেড়াজালে আটকে আছি, আমাকে ক্ষমা করবে তো প্রেয়সী। নিজের মনে মনে কথাগুলো বলছে আর সিগারেটের ধোঁয়ায় দুঃখগুলো উড়িয়ে দেওয়ার বৃথা চেষ্টা করছে। ভালোবাসা বড় অদ্ভুত, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে, শুধু তৃষ্ণা বাড়িয়ে দেয়। এই যে মিহিকে দেখলে কিছু সময় জড়িয়ে ধরে রাখতে ইচ্ছে করে, কিন্তু না পারার কষ্ট কতখানি ক্ষত সৃষ্টি করে সে খবর কি মিহি রাখে? নিজের ভাবনা থেকে বের হয়ে হাতের আধা খাওয়া সিগারেটটা পা দিয়ে পিষে নিয়ে তারপর বলে, তোকে শুধু একবার পাই MK, সব কষ্টের হিসাব নেব গুনে গুনে। মিহি এক ধ্যানে ছবিটার দিকে তাকিয়ে আছে, নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। চোখের নোনা জলগুলো গড়িয়ে কয়েক ফোঁটা পড়ল ছবিটার উপরে। এতদিনের এত অত্যাচার, এত অশান্তি মিহির হৃদয়ে এতটা আঘাত করেনি, হাতে থাকা ছবিটা যত আঘাত করেছে। ছবিটার দিকে তাকিয়ে থেকে নিজের পেটে হাত রেখে বলে, তুই বড় অবহেলায় এলি, জানি না তোর ভাগ্যে কি আছে। রুমে থাকা ছবিটা ড্রয়ারে রেখে দিল। ওয়াশরুমে যেয়ে চোখে মুখে পানি দিয়ে আসলো, তোয়ালে দিয়ে মুখটা মুছে নিল। ফোনটা হাতে তুলে নিয়ে ফাহিনকে কল করলো। ফাহিন রিসিভ করে বলল, কিরে কই তুই? এই তো আছি শাফিনের বাসায়। জানতাম সব কিছু মিটমাট হয়ে যাবে, এভাবেই ভালো থাক। আগে আমার কথাটা তো শুনবি তো নাকি? হ্যাঁ বল। ফাহিন, আমি এখন যে কথাটা বলবো তুই কোনো প্রশ্ন করার ছাড়া আমার কাজটা করে দিবি, ওয়াদা কর। আরে এভাবে বলছিস কেন? তুই যা বলবি তা অবশ্যই করে দেবো, কথা দিচ্ছি। ফাহিন, তুই ভালো কোনো উকিলের সাথে কথা বলে আমার আর শাফিনের ডিভোর্স পেপার রেডি করে পাঠাবি কাল সকালের মধ্যে। এখন কিন্তু না করতে পারবি না। তুই এত বড় একটা সিদ্ধান্ত কেন নিচ্ছিস? তুই পারবি শাফিনকে ছাড়া থাকতে? একটু ভেবে দেখ। আর কিছু ভাবার নেই, ভেবেই বলছি। তোকে যেটা বলেছি তুই তোর কাজটা করে দে। তা না হয় দিলাম, তবু যদি আরেকটু ভেবে দেখতি। আমি কেমন তোরা জানিস, হুটহাট কোনো কাজ আমি করি না। আর 24 বছরের একজন অ্যাডাল্ট পার্সন 16 বছরের বাচ্চাদের মতো আবেগে তো আর এই সিদ্ধান্ত নিইনি। যথেষ্ট বুঝে শুনে নিয়েছি। আচ্ছা, কাজটা করে দিস, এখন রাখি। ফাহিন কিছু বলবে তার আগেই ফোন কেটে দিল মিহি। ফাহিন সব ব্যবস্থা করে রাখলো। ফাহিন নিজের ফোন থেকে সুমুকে কল করলো। দুবার রিং হতেই কল কেটে গেল। তৃতীয়বারের সময় রিসিভ করলো। ফোন তুলে সুমু বলল, আমাকে ডিস্টার্ব করার অভ্যাস ছেড়ে দে, আজ বাদে কাল আমার বিয়ে। তোকে ডিস্টার্ব করা তো সেই কবেই ছেড়ে দিয়েছে, একটা প্রয়োজনে কল করেছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছি। এখন এতটুকুতেও তুই ডিস্টার্ব হবি সেটা আমার জানা ছিল না। আচ্ছা রাখি। একদম ফোন কাটবি না ফাহিন। ডিস্টার্ব যখন করেই ফেলেছিস এখন বলে ফেল, কেন কল করেছিস? তুই তো এখন চট্টগ্রামে থাকিস। কিন্তু কেন? মিহিকে আমি তোর কাছে পাঠাচ্ছি, কিছুদিন ওকে দেখে রাখিস মেয়েটার পাশে। এখন আমাদের থাকা উচিত। কিন্তু মিহি শাফিন ভাইকে ছেড়ে চট্টগ্রামে কেন আসবে? মাথা ঠিক আছে তোর? ফাহিন সুমুকে সব সংক্ষিপ্ত আকারে সব বুঝিয়ে বলে দিল। সব শুনে সুমি বলল, দেখলি তো, এত গভীর ভালোবাসা, এত কেয়ার, বিয়ের পর সব শেষ। সব সম্পর্ক কিন্তু এক হবে না, সবাই কিন্তু সমান না। বুঝবো কি করে? এখন আর তোকে বুঝতে হবে না। বিয়ে করবি না তুই? আমার মতো ছেলেকে কে বিয়ে করবে? যদি বলে আমি করব। ফাহিন সুমুর কথাটা শুনে মনে হয় 1 মিনিটের জন্য জ্ঞান শূন্য হয়ে পড়ল। ফাহিনকে চুপ থাকতে দেখে সুমু বলে, কিরে উত্তর দে,
পরে কিন্তু এই সুযোগ আর পাবি না। কিছু না বলে ফাহিন কল কেটে দিল। ফোনটা প্যান্টের পকেটে রেখে বলে, যেদিন শূন্য পকেটে ছিল তখন তুইও পাশে ছিলি না, আজ যে পূর্ণ পকেটে তুই ফিরতে চাইছিস। পৃথিবীতে সব মানুষ স্বার্থপর, সবাই টাকা চায়, কেউ স্বচ্ছ মন আর নিঃস্বার্থ ভালোবাসা বোঝে না। টাকার কাছে ভালোবাসা ফিকে পড়ে যায়। আমি যে আর সেই বোকা ফাহিন নেই। আমার মনটা যে এখন ইট পাথরে বাঁধা, যে এখানে কোনো স্বার্থপর মানুষের জন্য ভালোবাসা নেই। আছে শুধু একা সম অভিমান। যে পথ ছেড়ে এসেছি সে পথে আর পা বাড়াতে চাই না। সুমু ফোনের দিকে তাকিয়ে ভাবে, তুমি হয়তো অবাক হচ্ছ আমি হঠাৎ বিয়ের কথা বলায়। বিয়ে তো আমি তোমাকেই করব। রাত 12টা, মিহির চোখে ঘুম নেই। 10টার গাড়িতে করে মিহির বাবা মা চলে গেছে গ্রামে। তারা অমত করলো মিহি তাদের টিকিট বুক করে নিজ দায়িত্বে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। পুরো বাসায় একা। সকালের ছবিটা যেন বারবার চোখের সামনে ভেসে উঠছে। মনে মনে বলছে, সব মেনে নিয়ে থেকে যেতাম, তোমার পাশে অন্য মেয়েকে সহ্য করতে থাকতে পারবো না। আমি চেয়েছিলাম বেবির জন্য হলেও আমরা আবার এক হব, কিন্তু সেটা আর সম্ভব হলো না। শাফিন আর মিহির ভালোবাসা এখানেই সমাপ্ত, কিন্তু সমাপ্ত হয়েও তো হলো না। এই যে একটু একটু করে আমার গর্ভে তোমার ভালোবাসার চিহ্ন বেড়ে উঠছে, তুমি তো জানতেও পারবে না। তোমার আর আমার ভালোবাসার চিহ্ন এই পৃথিবীতে আসতে চলেছে। এমন সময় কলিং বেল বেজেই চলেছে। কেউ এক নাগারে কলিং বেল চাপ দিয়ে যাচ্ছে। মিহি ভয়ে ভয়ে ছোট ছিদ্রটা দিয়ে উকি দিতেই 4-5 জন কালো পোশাক পরা মানুষ দেখতে পেল। দ্রুত সেখান থেকে সরে এসে প্রথমে উদয়কে কল করে, কিন্তু ফোন বন্ধ। তারপর শাফিনকে কল করে, শাফিনেরও ফোনও বন্ধ। উপায় না পেয়ে ফাহিনকে কল করে, রিং হয়ে কেটে যাচ্ছে, কেউ রিসিভ করছে না। এক পর্যায়ে কলিং বেলের আওয়াজ বন্ধ হয়ে যায়। মোবাইল সাইলেন্ট করে মিহি ততক্ষণে স্টোর রুমে পুরনো সোফার পিছনে লুকিয়ে পড়ে। ভয়ে ঘেমে নেমে একাকার কি করবে বুঝতে পারছে না। নীরব রাতে একা বাসায়। এখন শুধু কানে ভেসে আসছে কিছু পায়ের শব্দ। মিহি নিজের নিঃশ্বাস ধীরে ধীরে নিতে লাগলো। হাত দিয়ে মুখ চেপে বসে আছে। ধীরে ধীরে পায়ের আওয়াজ তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। ভয়ে মিহির হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে। এদিকে দুই দলে তুমুল লড়াই চলছে। শাফিনের সহকারী আয়রা বলল, স্যার আজ হয়তো আমরা জীবিত ফিরব, নয়তো মৃত, তবু এই বিষাক্ত ড্রাগস সাপ্লাইদেরকে ধরেই ছাড়ব। তবে আমার মনে হচ্ছে ওরা আগে থেকে অ্যালার্ট ছিল, নয়তো লড়াই করার জন্য প্রস্তুত থাকতো না। আর যদি দেখো বিপদ বেশি বেড়ে যাচ্ছে, তবে তুমি আর নুহাস চলে যাবে। না স্যার, এটা হয় না। এই 2 বছর আপনার সাথে কাজ করছি, আমি আপনাকে একা কিছুতেই ছাড়ব না। তোমাদের আমাকে একা ছাড়তেই হবে। আমি মারা গেলেও যাতে তোমরা MK-কে খুঁজে বের করে শাস্তি দিতে পারো সেই ব্যবস্থা করবে। সবাই একসাথে মারা পড়লে চলবে না। ইটস মাই অর্ডার। আমি এখন যাচ্ছি। অলরেডি আমাদের 2 জন কর্মকর্তা নিহত আর 8 জন আহত হয়েছে। নুহাস, তুই আরও ফোর্স আনার ব্যবস্থা কর। নুহাস বলল, চলো আমরা আজ কেটে পড়ি, অন্য দিন এদের ব্যবস্থা করব। লড়াইয়ের ময়দান ছেড়ে কাপুরুষেরা পালিয়ে যায়। যখন ট্রেনিং নিয়েছি তখন কিন্তু বড় মুখ করে শপথ গ্রহণ করেছিলাম, প্রয়োজনে দেশের জন্য জীবন দেব। আজ যখন সুযোগ এসেছে তখন পিছপা হব না। নুহাস আর আয়রা আর কিছু বলল না, জানে বলে লাভ নেই। 3 ঘন্টা ধরে লড়াই চলছে, উভয় পক্ষে হাড্ডাহাড্ডি লড়াই। এক পর্যায়ে বাকিরা পিছু হটে। সেই সুযোগে শত্রুপক্ষের পরপর 3টি গুলি লাগে শাফিনের শরীরের 3 জায়গায়। আয়রা দৌড়ে যেতে চাইলে নুহাস তাকে আটকে রাখে। ফিসফিসে বলে, স্যার বেঁচে থাকুক আর না থাকুক, আজ তার অসম্পূর্ণ কাজ আমাদেরকে করতে হবে। তাই ভুলে এখন শত্রুপক্ষের কাছে ধরা পড়লে চলবে না। তাই বলে চোখের সামনে স্যারকে এইভাবে শেষ হতে দেখব, এই মুহূর্তে ধৈর্য ধরে দেখা ছাড়া কিছু করার নেই। পরিবেশ এখন কিছুটা শান্ত। বেশ কিছু অফিসার আহত হয়েছে আর 4 জন নিহত হয়েছে। সবাই বর্তমানে ঢাকা মেডিকেলে আছে। এখন প্রায় রাত 4টা বাজে। ক্রমশ পায়ের শব্দগুলো কাছে আসতে লাগলো। মিহি সোজা হয়ে শুয়ে পড়ল সোফার নিচে। নিজেকে শেষ রক্ষা করার এখন প্রচেষ্টা। তবে ইঁদুরগুলোর যেন অসুবিধা হলো, তার শব্দ করতে লাগলো তারা। হেঁটে হেঁটে মিহির শরীরের বিভিন্ন জায়গায় বিচরণ করতে লাগলো। চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে, মুখে কোনো শব্দ করছে না। হঠাৎ দরজা খোলার শব্দে মিহির অন্তরাত্মা কেঁপে উঠল।
ইঁদুরগুলো মিহির শরীরের বিভিন্ন জায়গায় বিচরণ করছিল, সাথে তাদের ছোট ছোট দাঁত দিয়ে মিহির শরীরের বিভিন্ন জায়গায় কাটছিল। প্রাণের ভয়ে কাছে, বাকি ভয় যেন তুচ্ছ প্রাণের ভয়ের কাছে। যে মেয়ে সামান্য টিকটিকি দেখলে ভয়ে চেঁচামেচি করে পুরো বাড়ি মাথায় তুলে নেয়, আজ ইঁদুরের অত্যাচার সহ্য করছে চুপচাপ। চোখ থেকে গড়িয়ে পড়ছে নীরব অশ্রু। এভাবে কতক্ষণ ছিল জানা নেই। মিহির চোখ খুলে নিজেকে কোনো অপরিচিত জায়গায় আবিষ্কার করলো। চারপাশে ভালোভাবে চোখ বুলিয়ে চিৎকার দিয়ে বলে, বাঁচাও। ফাহিন ওষুধ নিয়ে এদিকে আসছিল। মিহির আওয়াজ পেয়ে দ্রুত মিহির কাছে এসে বলে, রিল্যাক্স মিহি, এটা আমার বাসা। ভীতু কণ্ঠে বলল, আমি এখানে কিভাবে আসলাম? তুই আগে শান্ত হ, আমি তোকে সব বলছি। ফাহিন একজন সার্ভেন্টকে ডেকে খাবার আনতে বলল। সার্ভেন্ট খাবার নিয়ে আসতেই ফাহিন মিহিকে উদ্দেশ্য করে বলে, খাবারটা খেয়ে নে। মিহি অল্প কিছু খাবার খেয়ে ঔষধ খেয়ে নিল। মৃদু স্বরে ফাহিনকে বলল, এবার বল, আমি এখানে কিভাবে আসলাম? কাল রাতে মনটা খুব খারাপ ছিল, তাই বাড়ি গিয়েছিলাম। ফোনটা ছিল সাইলেন্ট। টাইম দেখার জন্য মোবাইল হাতে নিতে দেখি তোর 80+ মিসড কল। সাথে থেকে কল ব্যাক করি, কিন্তু তুই রিসিভ করছিলি না। কোনো উপায় না পেয়ে সোজা তোদের বাসায় চলে আসি। এসে দেখি কালো পোশাক পরা কিছু লোক তোর আর শাফিনের রুম থেকে বের হচ্ছে। সাথে সাথেই দরজার পেছনে লুকিয়ে পড়ি। তারা আরও কিছু সময় কিছু খুঁজছিল, জানি না কি। তবে যাওয়ার সময় এতটুকু শুনতে পারি, তোদের মধ্যে কেউ একজন বলছিল তাদের মধ্যে না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশুরি। ওই শাফিনকে উপরে পাঠিয়ে দিলে ল্যাটা চুকে যায়। ওরা চলে যেতেই তোর ফোনের লোকেশন অন করা ছিল, তাই সহজেই তোর কাছে পৌঁছাতে পারি। তোকে নিয়ে তৎক্ষণাৎ চলে আসি। মিহি বলে, শাফিনের কোনো খোঁজ পেলি? না, কোনো খোঁজ পাইনি। তোদের বাড়িটা পুলিশ কোনো কারণে সিল করে দিয়েছে। উদয় ভাইয়াকে কল করে দেখ শাফিন কোথায়। উদয়কে পুলিশ গ্রেপ্তার করেছে ড্রাগস সাপ্লাইয়ার হিসাবে। তুই এসব কি বলছিস? উদয় ভাই আর ড্রাগস? কিছুতেই না। আমাকে একবার নিয়ে চল, যে করে হোক শাফিনকে খুঁজে বের করতে হবে। তুই নিজে তো অসুস্থ, আগে নিজে সুস্থ হ, আমি খোঁজ লাগাচ্ছি। আমি যথেষ্ট সুস্থ, তুই আর কথা না বলে আমাকে নিয়ে চল। সাথী বেগম রুবেল সাহেবের উদ্দেশ্য করে বললেন, আমার মনটা কেমন কু ডাকছে, তুমি মেয়েটার একটা খোঁজ নাও। এমন করে মেয়েটাকে ছেড়ে আসলাম, বুকের ভেতর কেমন যেন অস্থির অস্থির লাগছে। রুবেল সাহেব বললেন, মনটা তো আমারও কেমন আনসান করছে, একটা কল দিয়ে দেখি। নিজের ফোন বের করে কল দিলেন। মিহির নাম্বারে রিং হয়ে কেটে যাচ্ছে, রিসিভ হচ্ছে না। রুবেল সাহেব আরও ঘাবড়ে গেলেন, তবুও কানে ফোন নিয়ে মিথ্যে অভিনয় করলেন যেন তিনি মিহির সাথে কথা বলছেন। সাথী বেগম বললেন, আমার কাছে দাও, মেয়েটার সাথে দুটো কথা কই। ফোন কেটে দেওয়ার ভান করে বলে, কি যে বলো সাথী, মেয়ে এখন ব্যস্ত, পরে কথা বলে নিও। এখন যাও তো, একটু চা করে নিয়ে আসো। সাথী বেগম চলে গেলেন চা করতে। রুবেল সাহেব মনে মনে ভীষণ চিন্তিত, তবুও কত সুন্দরভাবে পরিস্থিতি সামলে নিলেন। একেই বলে পুরুষ মানুষ, যত ঝড়ঝাপটা আসুক নিজের মাঝে অনায়াসে তা গোপন করে রেখে পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। বুক ফাটলেও সহজে তাদের মুখে তা প্রকাশ পায় না। মিহি অনলাইনে ড্রেস অর্ডার করলো। ড্রেস আসতে আধা ঘন্টা লাগবে। নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না মিহি। মনের মধ্যে হাজারটা প্রশ্ন, যার কোনটার উত্তর এই মুহূর্তে জানা নেই। মিহির নিজের মোবাইল নিয়ে শাফিনকে কল করবে, তখন চোখে পড়ল তার বাবার নাম্বার থেকে বেশ কিছু মিস কল। মিহি সাথে সাথে কল ব্যাক করলো। মন খারাপ করে রুবেল সাহেব গভীর চিন্তায় মগ্ন। এমন সময় ফোনটা বেজে ওঠে। সাথে সাথে রিসিভ করে বলে, তুই ঠিক আছিস তো মা? মিহি নিজেকে সামলে নিয়ে বলে, হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। তোমরা ঠিকভাবে পৌঁছাতে পেরেছো? হ্যাঁ মা, আমরা ঠিক আছি। তুই নিজের খেয়াল রাখিস। আচ্ছা বাবা, ভালো থেকে, পরে কথা হবে। রুবেল সাহেব কিছু বলার আগেই মিহি কল কেটে দিল। কল কেটে শাফিনকে কল করতে লাগলো। এখনও বন্ধ বলছে শাফিনের ফোন। কি করবে কিছুই বুঝতে পারছে না। এই ড্রেস পরে বাইরেও বের হতে পারবে না। ড্রেসে প্রচুর ধুলো ময়লা, হাতে পায়ে ইঁদুরের কামড়ের দাগ। অপেক্ষার প্রহর কাটিয়ে সেলসম্যান ড্রেস নিয়ে আসলো। বিল পেমেন্ট করে মিহি ঝটপট ড্রেস চেঞ্জ করে নিয়ে পানি দিয়ে হাত মুখ ধুয়ে নিল। ফাহিনের কাছে এসে বলল, আমাকে কিছু টাকা দে। ফাহিন 1010 টাকা মিহির হাতে দিয়ে বলে, এখন কি করবি? শাফিনের খোঁজ করব। আমিও তোর সাথে যাব। তোকে দেখলে রেগে যাবে, জানিস তো তোকে সহ্য করতেই পারে না। সেটা জানি,
আর কারণটাও জানি, ভুল ধারণা। সেসব কথা বাদ দে, আমি আসি। আমাকে সাথে নাই নিতে পারিস, কিন্তু গাড়ি আর ড্রাইভারকে নিতে তো সমস্যা নেই। দেখ, এটা না করতে পারবি না। হুট করে মিহি বলল, তুই এত তাড়াতাড়ি এত টাকার মালিক কী করে হয়ে গেলি? মিহির কথা শুনে ফাহিনের চেহারার রং পাল্টে গেল। নিজেকে সামলে নিয়ে বলে, বলতে কি চাইছিস তুই? বাদ দে ভাই, আমার মাথা ঠিক নেই। আচ্ছা, আমি গাড়ি নিয়ে বের হচ্ছি। মিহি বাসায় আসলো, বাসার ভেতরে প্রবেশ করতে পারলো না। সেখানে পুলিশি পাহারা। মিহি বলল, আমার বাসায় আমি কেন প্রবেশ করতে পারবো না? কারণ জানতে পারি? কারণ বলতে বাধ্য নেই। আপনি পুলিশ স্টেশনে জেনে নিন অথবা অনুমতি নিয়ে আসুন। মিহি দারোয়ানের সাথে কথা বলল, কিছু জানতে পারলো না। মিহি বুঝতে পারছে না তার সাথে এসব কী হচ্ছে। একদিনে পরিচিত সব কিছু আছে না, কেমন যেন অপরিচিত হয়ে গেছে। মনে হচ্ছে ভুল করে কোনো ভিন্ন গ্রহে চলে এসেছে, মাথা কাজ করছে না। গেটে থেকে বের হয়ে এমন সময় দেখা হলো একটা মেয়ের সাথে, যে গেট দিয়ে প্রবেশ করছে খুব তাড়াহুড়ো করে। মিহি পেছন থেকে ডেকে বলে, ম্যাম, আপনার সাথে কিছু কথা ছিল। প্রথমবার না শুনলেও পরপর কয়েকবার ডাকার ফলে আয়রা পিছু ফিরে বলে, সরি, আপনার সাথে আমার কোনো কথা নেই। কথা নেই বললেই তো হবে না, আমার তো আপনার সাথে কথা আছে। ইনফ্যাক্ট অনেক কথা জানার আছে আপনার থেকে। আর একটা কার্ড বের করে মিহির হাতে দিয়ে বলে, এখন আপনার কথা শোনার মতো সময় নেই আমার। 3 দিন পরে এই ঠিকানায় চলে আসবেন। বলে লিফটে উঠে পড়ল। মিহিও ওঠার আগে লিফট বন্ধ হয়ে গেল। এই অবস্থায় সিঁড়ি বেয়ে দ্রুত ওঠাটা বাচ্চার জন্য রিস্ক। মিহি অপেক্ষা করলো লিফটের জন্য, কিন্তু জানবে কি করে কত নম্বর ফ্লোরে গেছে মেয়েটা? কিছুক্ষণ লিফটের সামনে দাঁড়িয়ে থেকে চলে আসলো দারোয়ানের কাছে। এসে বলল, চাচা, একটু আগে যেই মেয়েটা ভেতরে প্রবেশ করলো সে কত নম্বর ফ্লোরে থাকে তা তো জানি না ম্যাডাম, আজ প্রথম দেখলাম। মিহি বের হয়ে এসে গাড়িতে বসলো। ড্রাইভারকে বলল পানির বোতল দিতে। ড্রাইভার রতন বলল, পানি তো শেষ, আমি সামনের কোনো দোকান থেকে মিনারেল ওয়াটার কিনে দিচ্ছি। তার কোনো দরকার নেই, তুমি গাড়ি সাইডে রাখো, আমি চায়ের দোকান থেকে পানি পান করে আসছি। গাড়ি থেকে বের হয়ে চায়ের দোকানে এসে 1 গ্লাস পানি নিল। পানিটা মুখের সামনে ধরতেই সামনে থাকা টিভির নিউজটা দেখে হাত থেকে পানির গ্লাসটা পড়ে গেল। টিভিতে নিউজে কোনো একজন সংবাদ পাঠিকা সংবাদ পড়ছেন। রাতের 1টা থেকে 4টা পর্যন্ত টানা 4 ঘন্টা বন্দুকযুদ্ধের পরেও আসল অপরাধীকে আটকাতে সক্ষম হয়নি পুলিশ ফোর্স। হামলাকারীরা ছিল শক্তিশালী পজিশনে। এই বন্দুকযুদ্ধের ফলে বেশ কিছু পুলিশ কর্মকর্তা আহত আর 4 জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের মধ্যে সিক্রেট অফিসার এসিপি শাফিন মাহমুদও নিহত হয়েছেন জানা যায়। আগামী 2 বছর যাবতেও এই মিশনে কাজ করছিলেন তিনি। তার সহকর্মী ছিলেন তার নিজের ওয়াইফ আয়রা মাহমুদ। আমাদের সহকর্মী আবুল বাশার ভাই ঢাকা মেডিকেল থেকে এখন সরাসরি বর্তমান পরিস্থিতি তুলে ধরবেন। আবুল বাশার ভাই, জি, আমি এখন আছি ঢাকা মেডিকেলের মর্গে। সেখানে নিজেদের প্রিয় মানুষের লাশ নিতে আসা স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল প্রাঙ্গণ। মিহির হাত থেকে গ্লাসটা পড়ে গেল, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে, আশেপাশে সব কিছু কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মিহি পড়ে যাওয়ার আগেই মধ্যবয়স্ক একজন লোক মিহিকে আগলে নিল। জ্ঞান হারানোর আগে স্পষ্ট স্বরে বলল, আমার শাফিনের কিছু হতে পারে না। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দিতে বিরক্ত হয়ে নুহাস বলে, আপাতত আমি এ বিষয়ে কিছু বলতে চাইছি না। তদন্ত চলছে, পূর্ণ নথি হাতে আসলে আমরা আপনাদের ডেকে সবটা জানিয়ে দেব। একজন রিপোর্টার প্রশ্ন করলো, আমরা শাফিন মাহমুদ সম্পর্কে কিছু জানতে চাই। এই মুহূর্তে আপনাদের কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না। আয়রা শাফিনের বাসায় এসে তন্ন তন্ন করে শাফিন আর মিহির সমস্ত কাপল পিক সরিয়ে নিল। শাফিনের বলা জায়গা থেকে ডকুমেন্টস সংগ্রহ করলো। শাফিনের ব্যক্তিগত ডায়েরি, কাবিননামার সাথে মিহির ডায়েরিও আয়রার হাতে চলে গেল। আয়রা নুহাসকে কল করলো। নুহাস মিডিয়া থেকে অনেক দূরে যেয়ে কল রিসিভ করলো। আয়রা বলল, নুহাস, স্যারের বাসা থেকে সব তথ্য সরিয়ে ফেলেছি, আর আমার আর স্যারের কাপল পিক রেখে এসেছি, সাথে ম্যারেজ সার্টিফিকেট। আর কি করতে হবে? তুমি এখন ওগুলো সেফ জোনে রেখে বিধবা হওয়ার শোক পালন করো। আপাতত এটাই সবচেয়ে বড় কাজ। কিছুদিন পর থেকে আমরা মেইন মিশন শুরু করব। স্যারের ওয়াইফের সাথে দেখা হয়েছিল। কোথায় আছে মিহি? ওর এখন কি অবস্থা? ওকে তুমি সাথে রাখনি কেন?
শাফিন কিন্তু বারবার মিহিকে দেখে রাখার কথা বলেছে। আমার ছোট একটা ভুল হয়ে গেছে নুহাস, আমি ম্যাডামের সাথে রুট ব্যবহার করে ফেলেছি। কাজটা একদম ঠিক করনি। তুমি এবার অভিনয়টা ঠিকঠাক করো। আমি মিহির খোঁজ করছি, না জানি এই সংবাদ দেখার পর ওর মনের উপর দিয়ে কী যাচ্ছে। আয়রা কল কেটে দিয়ে নিচে এসে মিহির খোঁজ করে কিন্তু খুঁজে পেল না। বাসায় এসে নিজের ড্রেস চেঞ্জ করে সাদা শাড়ি পরে নিয়ে সোজা চলে গেল। হসপিটালের চোখে পানি আর মুখের ভঙ্গিতে দেখে বোঝার উপায় নেই এটা পুরোটাই নাটক। পুলের ওপর কমিশনার রমিজ রাজ বলল, আমাদের কাজটা খুব সূক্ষ্মভাবে করতে হবে, কারণ মিডিয়ার নজর এখন আমাদের উপরে, তো এই প্রত্যেককে অ্যালার্ট থাকতে হবে। সামান্য ভুল বড় বিপদ বয়ে আনতে পারে। নুহাস বলল, স্যার কাজটা খুব রিস্কি, তবু চেষ্টা করুন নিখুঁতভাবে করার। রমিজ রাজ বলল, আয়রা মাহমুদের জন্য সব রকম সুবিধার ব্যবস্থা করো, আর আমাদের অফিসারদের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করো। রাষ্ট্রীয় মর্যাদায় তাদের দাফনের ব্যবস্থা করো, আর প্রত্যেকে নিহত পরিবারের সমস্ত দায়িত্ব সরকারি কোষাগার থেকে নেওয়া হবে সেই ব্যবস্থা করো। ডেথ সার্টিফিকেটগুলো নিজ দায়িত্বে রাখবে, যখন চাইবেও সাথে সাথে দেবে। নুহাস বলল, জি স্যার, সব হয়ে যাবে। জ্ঞান ফিরতে মিহি নিজেকে হসপিটালে আবিষ্কার করলো। দ্রুত উঠে কাউকে কিছু না বলে বের হবে। এমন সময় ফাহিন বলল, কোথায় আসছিস? মিহি ফাহিনের দিকে ঘুরে বলে, আমার শাফিনের কাছে, আমাকে যেতেই হবে। পাগলামো করিস না, তোর কোনো অস্তিত্ব এখন নেই। মিহি কোনো কথা না বলে একটা সিএনজি নিয়ে সোজা চলে আসলো হসপিটালে। এসে শাফিনের খোঁজ করতে একজন বলল, এসিপি শাফিন মাহমুদের লাশ তার ওয়াইফ আয়রা মাহমুদের হাতে হস্তান্তর করা হয়েছে দুপুরে। মিহি নার্সের গলা চেপে ধরে বলে, আর একবার যদি আমাকে শাফিনকে মৃত বলেছিস তাহলে তোকে আমি মেরে ফেলবো। সুমু মিহির হাত থেকে নার্সকে ছাড়িয়ে নিয়ে বলে, এমন করিস না, এখন ধৈর্য ধরতে হবে যে। মিহি সুমুকে জড়িয়ে ধরে বলে, ওরা আমার শাফিনকে মৃত বলছে, অন্যের হাজবেন্ড বলছে, কি করে ধৈর্য ধরবো বল। সুমু, চল আমার সাথে পুলিশ স্টেশনে। মিহি পুলিশ স্টেশনে এসে সবার কাছে শাফিনের কথা জিজ্ঞেস করছেন। কেউ কোনো উত্তর দিচ্ছে না, তবে একজন পুলিশ অফিসার বলল, আপনাকে আমরা চিনি না, অযথা ঝামেলা করলে একদম লকআপে আটকে রাখবো। এমন সময় নুহাস আসলো। নুহাসকে দেখে মিহি নুহাসের কলার ধরে বলে, বল আমার শাফিন কোথায়, কি করেছিস আমার শাফিনের সাথে? এখানে সিন ক্রিয়েট করবেন না ম্যাডাম, এটা পুলিশ স্টেশন, আর কেউ না জানুক। তুই তো জানিস আমি আমার শাফিনকে আমি দেখতে চাই। শুধু কিছু কথা বলেই চলে যাবে, ডিস্টার্ব করব না তোদের এসিপি সাহেবকে, কথা দিচ্ছি। নুহাস মিহির হাত ছাড়িয়ে মিহির কানের কাছে মুখ এনে বলে, যদি সত্যি শেষবারের মতো শাফিনকে দেখা পেতে চাও তাহলে ভদ্রমের মতো এই অ্যাড্রেসে চলে যাও, 15 মিনিটের মধ্যে আমি আসছি। মিহি নিমিষেই যেন চুপসে গেল। রওনা হলো নুহাসের দেয়া ঠিকানায়। দুহাতে মাথা চেপে ধরে আছে মিহি। কি হচ্ছে তার সাথে এসব? এগুলো কি কোনো বাজে স্বপ্ন? কিছুই বুঝতে পারছে না, সব কিছুই ধোঁয়াশা। কেমন যেন এক রহস্য জালে আটকে পড়েছে মিহি। এতদিনের সম্পর্ক কখনো জানতে পারল না শাফিন কি করে। আজ যখন জানতে পারলো ততক্ষণে সব শেষ। শাফিনের লাইফে সে এক অস্তিত্বহীন প্রাণী, যার কোনো অস্তিত্ব নেই শাফিনের লাইফে। কি করে নিজেকে শান্ত রাখবে, কি বলেই বা সান্ত্বনা দেবে? তবে কথায় আছে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। মিহির অবস্থা এখন ঠিক সেরকম। নুহাসের দেয়া ঠিকানায় পৌঁছে মিহি স্তব্ধ হয়ে যায়। একটা কবরস্থান। এক পা সামনে এগোতেই 2 পা পিছিয়ে আসে। সুমুকে ফাহিন খবর দিয়ে নিয়ে এসেছিল। সুমু মিহিকে ধরে বলে, সামনে চল। মিহি এলোমেলো পায়ে এগিয়ে যাচ্ছে কবরের সামনে। আধারে সূর্য ডুবে সেই কখন ধরণী অন্ধকার ছেয়ে গেছে। আশেপাশে ল্যাম্পপোস্টের আলো, আধো আলো, অসময়ের মেঘে ঢেকে আছে দূর আকাশের তারা। থেমে থেমে মেঘের গর্জনে কেঁপে উঠছে শহর। কবরস্থানের গেটের সামনে এসে হাঁটু মুড়ে বসে পড়ল মিহি। কি করে নিজেকে ক্ষমা করবে? আজ শেষ মুহূর্তে ও দুজনের মধ্যে ঝগড়া হলো। এত কিছুর পরে হুট করে শাফিন মিহিকে জড়িয়ে ধরেছিল। সে স্পর্শ এখনো শরীরে লেগে আছে, অথচ মানুষটা আর নেই।
কেউ মিহির কাঁধে হাত রাখলো, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই মিহির। চোখ থেকে বিরামহীন অশ্রু ঝরছে, চোখের সামনে বারবার শাফিনের চেহারাটা ভেসে উঠছে। মাটিতে দুহাত দিয়ে চিৎকার করে বলে, কেন ছেড়ে গেলে আমাকে, কেন? জোরে জোরে বিলাপ করে বলে, তুমি মরতে পারো না, কিছুতেই না। কাঁধে হাত রাখা ব্যক্তি মিহিকে বলে, এখানে এরকম করতে পারবে না, মিডিয়া লোকজন যখন তখন চলে আসতে পারে, তাদের কি জবাব দেব? মিহি কান অব্দি হয়তো কোনো আওয়াজ পৌঁছাচ্ছে না। নুহাস উপায় না পেয়ে মিহির হাত ধরে টেনে নিয়ে আসে একটা কবরের পাশে। কবরটা দেখে বোঝা যাচ্ছে নতুন কবর। নুহাস মিহির হাত ছেড়ে দিয়ে বলে, তোমার কাছে 5 মিনিট সময়, তারপর এখান থেকে বের হতে হবে। সময়ের স্রোতে কেটে গেছে দীর্ঘ 1 বছর। সময় দ্রুত চলে যায়, কেউ চাইলেও তাকে আটকে রাখতে পারে না। এই 1 বছরে কত কিছু পাল্টে গেছে। মিহি বসে আছে কলকাতা শহরের একজন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ঈশান মুখার্জির অফিসে। মিহি প্রায় 1 ঘন্টা ধরে বসে আছে। পরনে তার সাদা সুতির শাড়ি, সাদা হিজাবে আবৃত করে রেখেছে মাথার চুল, কালো মাস্কে ঢেকে রেখেছে মুখ। মিহির অপেক্ষার অবসান ঘটিয়ে ঈশান মুখার্জির কেবিনে প্রবেশ করে, নমস্কার মিসেস মাহমুদ, অথবা মিস ছদ্মবেশী মিসেস মাহমুদ। তাই ঈশান মুখার্জি, আপনার কী সেবা করতে পারে? নিজের অস্তিত্বের জন্য লড়াই করতে চাই, নিজের সন্তানের স্বীকৃতি চাই। আমি কি করতে পারি? আপনি চাইলে আমাকে হেল্প করতে পারেন, অবশ্য তার জন্য আপনি বিনিময় পাবেন। তো মিস মার্শিয়া জাহান মিহি আমার নাম। তো মিস মার্শিয়া জাহান মিহি, আপনি আমাকে একটা কথা বলুন, আয়রা মাহমুদ, আপনার সতীন, তার সাথে লাস্ট কবে দেখা হয়েছে? মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ মিস্টার ঈশান মুখার্জি, শাফিনের একমাত্র ওয়াইফ আমি, কেউ উড়ে এসে জুড়ে বসলে ওয়াইফ হয়ে যায় না। ঈশান মিহির দিকে জলের গ্লাস এগিয়ে দিয়ে বলে, রিল্যাক্স মিস মিহি, এত হাইপার হলে তো হবে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আপনি আমার কাজটা করবেন কি না? ইন্টারেস্টিং। কাজের প্রতি ঈশানের বারবার ঝোঁক বেশি। তার উপর যদি এই কেসটা হয় কোনো সুন্দরীর, তাহলে তো কথাই নেই। আমাকে একটা কথা বলুন, বাংলাদেশে আপনার নিখোঁজ সংবাদ বের হয়েছে বাংলাদেশে। শাফিন মাহমুদের মৃত্যুর 4 দিন পর আপনি এই কলকাতা শহরে গা ঢাকা দিলেন কেন? সেটা জানতে হলে আপনাকে 1 বছর আগের কিছু কথা জানতে হবে। আপনার কি সেইটা আছে? অবশ্যই আছে। প্রত্যেকটা কথা বলবেন, আর ডিটেলসে বলবেন, কোথাও যেন কোনো কথা ছুটে না যায়। আর আপনি আসার আগে আমি টুকটাক খোঁজ নিয়েছি, এবার বাকিটা আপনার মুখ থেকে শুনবো। তাহলে শুনুন। আমার হাজব্যান্ডের মৃতদেহ আমি নিজের চোখে দেখিনি। নুহাস আমার হাজব্যান্ডের সহকারী আর ভালো বন্ধু ছিল। তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন? সে আমাকে প্রপোজ করেছিল ভার্সিটিতে থাকতে, তবে তাকে রিজেক্ট করেছিলাম আমি। অদ্ভুতভাবে সেই হয়ে যায় শাফিনের প্রিয় আর বিশ্বস্ত একজন। আমি লাশ দেখিনি, তাই আমার ধারণা ছিল শাফিন জীবিত আছে। নুহাস আমাকে ঠিকানা দিল কবরস্থানে। আমি গেলাম, আবেগে ধরেই নিলাম সেটা শাফিনের কবর। কান্নাকাটি আর শোকে মাথায় আসেনি। একজন অফিসারের কবর, তাও কিছু সময় পূর্বে দেয়া হয়েছে। সেই জায়গা নিশ্চয়ই ফাঁকা থাকবে না। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে, তাহলে স্বাভাবিকভাবে সেখানে ফুল থাকবে। আমি ছিলাম ফাহিনের বাসায়। রাতের শেষ ভাগে আমার ঘুম ভাঙে। আমি বাইরে এসে শুনতে পাই ফাহিন বলছে, আজ রাতের মতো আর ঘুম ভাঙবে না, কড়া ডোজের ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছে। আমি রুমে চলে আসি আর সব ঘটনাগুলো মেলাতে থাকি। শাফিনের সাথে আমার সম্পর্ক বিয়ের 3 মাস পর থেকেই খারাপ যাচ্ছিল। হুট করে 3 বছরের পরিচিত মানুষটা পাল্টে গেল। আমি সহ্য করা শুরু করলাম এক ভিন্ন রকম শাফিনকে। সবার থেকে শুনেছি প্রেমিক আর হাজব্যান্ড এক হয় না, তাই আমি ওর সাথে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করছিলাম। কিন্তু দিন দিন ওর উগ্র আচরণের কারণে আমি অতিষ্ঠ হই। আমি নিজে থেকেই আগে বলি আমি এরকমভাবে আর থাকতে চাই না। পরে ও ডিভোর্সের কথা বলে। আমি ভাবলাম কিছুদিন আলাদা থাকলে হয়তো আমার কাছে ফিরে আসবে। তার আগে সবটা এলোমেলো হয়ে গেল। মিস মিহি, আপনি কবরের সামনে লাস্ট 5 মিনিট কি করছিলেন? আমি সেখানে একা ছিলাম। সবাই আমাকে কবরের পাশে একা ছেড়ে দিয়ে দূরে সরে যায়। আমি কাঁদছিলাম, ঠিক তখন একজন আমার হাতে একটা সিরকুট দিয়ে যায়। সেখানে কি ছিল? নিজের সন্তান আর নিজেকে বাঁচাতে চাইলে পালিয়ে যাও। আর কিছু লেখা ছিল? না। সেই কাগজটা আছে? আছে।
মিস মিহি, আপনার কথা শুনে মনে হচ্ছে সন্দেহের তালিকায় ফাহিন, আয়রা, নুহাস তিনজনই বিশ্বাসঘাতক করতে পারে, আবার তাদের মধ্যে কেউ একজন ডনও হতে পারে। সন্দেহের তালিকায় আরও একজন আছে, রমিজ রাজ, উপকমিশনার। তার উপর সন্দেহ হওয়ার কারণ, শেষবার আমাকে কিডন্যাপ করতে সে নিজে এসেছিল। এটা কথা জানেন, কেসটা ইন্টারেস্টিং। তার চেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন? আপনার হাজব্যান্ড হয়তো বেঁচে আছে, হতে পারে তাকে কেউ তথ্য সংগ্রহ করার জন্য গুম করে রেখেছে। আর ইন্টারেস্টিং হচ্ছে যে নিজেকে আপনার হাজব্যান্ডের ওয়াইফ দাবি করছে, আয়রা। আমি কেসটা ইনভেস্টিগেশন করব, তবে আমাকে পূর্ণ সাহায্য করতে হবে। রাজি থাকলে এই ফাইলে সই করে দিন। মিহি সই করে দিল। ঈশান কাগজটা হাতে নিয়ে মিহির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আশা করি আপনার সাথে রোমাঞ্চকর অভিজ্ঞতা হবে। মিহি ভুরু কুঁচকে বলে, হতে পারে। তিক্ত অভিজ্ঞতা হলো। আজ আসি মিস্টার মুখার্জি, নাম্বার আছে, দরকার পড়লে কল করে নেবেন। মিহি চলে যাওয়ার পানে তাকিয়ে ঈশান বলে, ধানি লঙ্কা, আপনার সাথে কাজ করাটা রোমাঞ্চকর হবে আমার মন বলছে।